ওয়েলকাম, সুস্বাগতম আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ভারতের কেন্দ্রীয় আইন বিভাগ। খুব বড় একটা চ্যাপ্টার, অর্থাৎ প্রধান অন্যতম একটা চ্যাপ্টার। তো এই ভারতের আইন বিভাগের বেসিক যে বিষয়গুলো আসবে সেগুলো হলো যে কেন্দ্রীয় আইন বিভাগ, পার্লামেন্ট, অর্থাৎ ভারতের সংবিধানের পঞ্চম অংশে কেন্দ্রীয় আইন বিভাগকে পার্লামেন্ট বলা হয়েছে। তো সেই পার্লামেন্টের গঠন, এই গঠন বলতে গেলেই আসবে লোকসভা এবং রাজ্যসভা, তাদের গঠন, তাদের কাজ, তাদের মূল্যায়ন এবং রাজ্যসভা এবং লোকসভার মধ্যে সম্পর্ক সেটাও আসবে। তার সঙ্গে তোমার আসবে বিভিন্ন যে কমিটিগুলো আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেট কমিটি, মানে কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করে আর কি, এগুলো আসবে। তার সঙ্গে আসবে লোকসভার স্পিকার, অর্থাৎ লোকসভার অধ্যক্ষ। এই আলোচনাগুলো আমাদের হবে। আজ আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাজ্যসভা এবং লোকসভার গঠন ও কাজ এবং তাদের মূল্যায়ন অবশ্যই। তো এটা করতে গিয়ে যেটা আমার তোমাদের কয়েকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ধরো লোকসভা তার গঠন এবং তার কাজ, রাজ্যসভা তার গঠন এবং তার কাজ, আমাদের যেমন বেসিক্যালি 12-এ যে প্রশ্ন আসে এবং পাস কোর্সেও আসে, অনার্সেও আসে, যে ভারতের পার্লামেন্টের গঠন এবং তার কাজ বর্ণনা করো। তাহলে ভারতের পার্লামেন্টের গঠন বলতে গেলে আমাকে বলতে হবে বেসিক্যালি যেটা রাষ্ট্রপতির কথা উল্লেখ করতে হবে, তার সঙ্গে লোকসভা এবং রাজ্যসভার গঠন বলতে হবে এবং তাদের কাজ বলতে হবে। আমরা যদি আমাদের সুবিধার্থে, মানে একদম কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, ধারণাকে পরিষ্কার করার জন্য আমরা যদি কেটে কেটে পড়ি, অর্থাৎ রাজ্যসভার গঠন পড়ব, রাজ্যসভার কাজ পড়ব, লোকসভার গঠন পড়ব, লোকসভার কাজ পড়ব, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধে হবে। তাহলে যে কোশ্চেনে আসুক না কেন, যদি ভারতের পার্লামেন্টের গঠন বর্ণনা করো এবং তার কাজ বর্ণনা করো যদি বলে, তাহলেও যেমন পারবো, ঠিক তেমনি যদি বলে যে রাজ্যসভার গঠন এবং কাজ বর্ণনা করো, তাহলেও পারবো, লোকসভার গঠন এবং কাজ বর্ণনা করো বললে তখনও পারবো। তার জন্য আমরা একদম আমাদের প্রথম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলতে পারি যে প্রথম আমাদের যেটা করতে হবে যে উই হ্যাভ টু ক্লিয়ার দ্য কনসেপ্ট, ধারণা পরিষ্কার করতে হবে, তাহলে আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি প্রথম রাজ্যসভা। এর আগে একটা কথা শুধু বলি যে আমরা জানি ভারতের পার্লামেন্ট রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত। এই ভারতের পার্লামেন্ট ৭৯ নম্বর ধারায়, সংবিধানের ৭৯ নম্বর ধারায় ভারতের পার্লামেন্টের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে কি, যে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত। এই পার্লামেন্টকে আমরা আর কি নামে জানি? পার্লামেন্টকে আমরা সংসদ হিসাবে জানি, আর কেন্দ্রীয় আইন বিভাগ, তাই তো? ঠিক আছে, তাহলে প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা রাজ্যসভা। তা রাজ্যসভার কি প্রথম কোন দিকে আমরা মনোসংযোগ দেব, সেটা হলো যে রাজ্যসভা কি। ছোট্ট ছোট্ট করে বলছি, রাজ্যসভা কি। প্রথমে বলবো রাজ্যসভা হলো ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ হলো রাজ্যসভা। ভারতের সংবিধানের ৮০ নম্বর ধারায় রাজ্যসভার কথা বলা হয়েছে।
ভারতের সংবিধানের ৮০ নম্বর ধারায় রাজ্যসভার কথা বলা হয়েছে। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। তাহলে রাজ্যসভা সম্পর্কে বললাম কি, যে রাজ্যসভা হচ্ছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ, সংবিধানের ৮০ নম্বর ধারায় রয়েছে। হলো। এবার দ্বিতীয়, যে রাজ্যসভা সদস্য কতজন? মূল সংবিধানে রাজ্যসভার সদস্য হচ্ছে 250 জন। এর আবার ভাগ আছে। এই 250 জনের মধ্যে 238 জন হলো এই তোমার বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং জাতীয় রাজধানী অঞ্চল। জাতীয় রাজধানী অঞ্চল কোনটা? দিল্লি। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল, জাতীয় রাজধানী অঞ্চল এবং যে আমাদের 29টি অঙ্গরাজ্য আছে, সেই অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি হলো রাজ্যসভার সদস্য 238 জন। আর 12 জন সেটা হচ্ছে নমিনেটেড, অর্থাৎ কার দ্বারা? নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট, সরি। তাহলে রাষ্ট্রপতির দ্বারা মনোনীত 12 জন ব্যক্তি। আচ্ছা, এই 12 জন কারা? এই 12 জন হচ্ছে যে আমাদের দেশে যারা সাহিত্য, বিজ্ঞান, তারপরে ধরো সংস্কৃতি, সমাজসেবা, এই বিভিন্ন যে ক্ষেত্র আছে, বা স্পোর্টস, খেলাধুলা, এই বিভিন্ন ক্ষেত্র থেকে বিখ্যাত ব্যক্তিদের রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করেন। এবার প্রশ্ন হলো যে বর্তমানে রাজ্যসভার সদস্য কতজন? বর্তমানে রাজ্যসভার সদস্য হলো 245 জন। তাহলে এর ভাগটা কি? এর ভাগটা হচ্ছে 233 প্লাস 12। তোমরা আগেই জেনেছো 12 জন হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা মনোনীত এবং 233 জন হচ্ছে তোমার অঙ্গরাজ্য, জাতীয় রাজধানী অঞ্চল এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত। এইবার পরের প্রশ্ন, যে তারা কিভাবে নির্বাচিত হন? কিভাবে তারা নির্বাচিত হন? কারা? রাজ্যসভার যারা সদস্য। এটা একটা, এই যে পদ্ধতিটা আমি তোমাদের যখন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করব, তখন এটা বিস্তারিত বলবো। শুধু একটু তোমাদের টাচ দিই, এই প্রশ্ন যদি আসে যে রাজ্যসভার সদস্যরা কিভাবে মনোনীত হন, বলবে যে রাজ্যসভার সদস্যরা ভারতবর্ষের প্রতিটি অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, জাতীয় রাজধানী অঞ্চল থেকে যারা সেই অঙ্গরাজ্যের রাজ্য আইনসভার সদস্য, অর্থাৎ আমরা যাকে বলি বিধায়ক বা MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তো এই MLA বা বিধায়কদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন। এই একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব, এই একক হস্তান্তরযোগ্য ব্যাপারটা কি আমি একটু তোমাদের বলে রাখি। ধরো আমি এটা বলার আগে আরেকটা কথা তোমাদের বলি, যেটা হয়তো বলিনি, সেটা হলো যে এই যে রাজ্যসভা, এর সঙ্গে আমি আর কার কার তুলনা করতে পারি? রাজ্যসভার সঙ্গে আমি আমাদের এই যে সংসদীয় গণতন্ত্র, এই সংসদীয় রীতিনীতি যা যে দেশের কাছ থেকে আমরা অ্যাডপ্ট করেছি বেশিরভাগটাই, সেটা হচ্ছে ব্রিটেন, গ্রেট ব্রিটেন। তো এই গ্রেট ব্রিটেনে পার্লামেন্ট, এরও দুটো কক্ষ আছে, এক হচ্ছে লর্ড সভা আর এক হচ্ছে কমন সভা। এই লর্ড সভা হচ্ছে উচ্চকক্ষ। তাহলে এই লর্ড সভার মতো হচ্ছে আমাদের রাজ্যসভা। আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট আর হচ্ছে জনপ্রতিনিধি কক্ষ। তাহলে এই সিনেট হচ্ছে উচ্চকক্ষ। তাহলে এই সিনেট এবং লর্ড সভার মতোই হচ্ছে আমাদের ভারতের রাজ্যসভা।
তবে একটা কথা আমি বলি, সিনেটে যেমন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন সম প্রতিনিধিত্বের নীতি রয়েছে, আমাদের ভারতবর্ষে কিন্তু সেটা নেই। মানে কি? অর্থাৎ ধরো মার্কিন যুক্তরাষ্ট্রে 50টা ধরো রাজ্য, কিংডম, তাহলে 50টা ওদের তোমার সিনেটের সদস্য হচ্ছে 100 জন। কি করে? 50 ইন্টু 2, 50 ইন্টু 2, অর্থাৎ 100। অর্থাৎ প্রতিটা রাজ্যে, সে ছোট হোক আর বড় হোক আর মাঝারি হোক, প্রত্যেকটাই কিন্তু 2 জন করে সদস্য। এটাকে বলা হয় সম প্রতিনিধিত্বের নীতি, সমান প্রতিনিধি সংখ্যা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে সম প্রতিনিধিত্বের নীতি প্রযুক্ত, কিন্তু ভারতবর্ষে সম প্রতিনিধিত্বের নীতি প্রযুক্ত নয়। ফলে কি হয়েছে? ফলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যে 29টি অঙ্গরাজ্য আছে, সেই অঙ্গরাজ্যে প্রত্যেকটি অঙ্গরাজ্য কিন্তু সমান সংখ্যক প্রতিনিধি রাজ্যসভায় পাঠাতে পারে না। যেমন ধরো পশ্চিমবঙ্গ থেকে 8 জন, সেখানে উত্তরপ্রদেশে কিন্তু অনেক বেশি। ঠিক আছে? তো এই রকম আবার সেখানে সিকিমে হয়তো 1 জন। কেন এটা হয়েছে? এটা হচ্ছে আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে। ঠিক আছে? তাহলে এই কারণেই আমি এখানে তোমার ওই প্রসঙ্গটা আনলাম। তাহলে আমাদের রাজ্যসভায় একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব, এইটা আমি বোঝাচ্ছি। তাহলে ধরো যে পশ্চিমবঙ্গে 8 জন সদস্য, তাহলে 8 জনের নাম কিন্তু ব্যালট পেপারে থাকবে। ঠিক আছে? এটার মধ্যে কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি, এই কারণে বলছি, কারণ হচ্ছে 8 জন একসঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে কেন বলো, কোনো রাজ্যে কিন্তু 8 জন ব্যালটপত্রে থাকবে না। কেন থাকবে না সেটা আমি পরে বলবো, তখন আমি এই প্রসঙ্গটাও টানবো। উদাহরণের জন্য আমি বলছি যে ধরো 8 জন, এবার আমি হচ্ছে একজন বিধায়ক, তাহলে আমি ভোট দিতে পারবো। পশ্চিমবঙ্গে বিধায়ক হচ্ছে 294 জন, তাহলে 294 জন ভোট দেবেন। এইবার 8 জনের ব্যালটপত্র থাকবে। আমরা কি করি, আমাদের কি হয় সাধারণত, আমরা কি করি, আমরা যেভাবে ভোট দিই, যে 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন প্রার্থী থাকে, তার মধ্যে আমার চয়েসে যে কোনো একজনকে আমি ভোট দিই। যদি আমি 2 জনকে ভোট দিই তাহলে কি হবে, সেই ব্যালটটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু এখানে ঠিক তার উল্টোটা। এখানে কি, আমার যদি 8 জন ক্যান্ডিডেট থাকে, তাহলে আমি কিন্তু ওই 8 জনকেই ভোট দেব। সেখানে আমার র্যাঙ্কিং থাকবে, প্রথম পছন্দের ভোট, দ্বিতীয় পছন্দের ভোট, তৃতীয় পছন্দের ভোট, এরকম করে। যাকে আমি সবচেয়ে বেশি লাইক করি বা পছন্দ করি তাকে 1 দেব, তারপর যাকে একটু কম করে তাকে 2 দেবো, তারপর কম করে 3, এমনি করে 1 2 3 8। এখানে আমি 8টা যে আমাকে দিতেই হবে ম্যান্ডেটরি কিছুই নেই, কিন্তু একটা হচ্ছে কি, যে আমাকে 1 নম্বর চয়েসের ভোটটা দিতেই হবে। যদি না দিই তাহলে কিন্তু আমার ব্যালটটা ক্যান্সেল হয়ে যাবে। তো এরকম হলো, এরকম করে আমি কিন্তু ভোট দেব। একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব। একক হস্তান্তর কেন, যে এই রকম ভোট করতে করতে আমার ফার্স্ট চয়েসে মানে একটা কোটা করতে হয়, মানে কোটার সংখ্যা, মোট যে ভোট হলো সেই ভোটটাকে নিয়ে ভাগ যোগ করে আমাদের কোটা করতে হয়। সেইটাও আমি রাষ্ট্রপতির সময় বলবো, যখন রাষ্ট্রপতি নির্বাচন বলবো। তাহলে এই যে কোটা হলো, এই সংখ্যক ভোটটা আমাকে পেতেই হবে। কোনটা? প্রথম পছন্দের ভোট, যদি আমি মানে আমাকে মানে নির্বাচিত হতে হয়, এরকম একটা ব্যাপার রাষ্ট্রপতি নির্বাচনে রয়েছে। এখানেও ঠিক সেরকম পদ্ধতি বলে আমরা তাকে বলি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু, যে জনগণের প্রত্যক্ষ ভোটে রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন না। সেই অঙ্গরাজ্যের বিধায়কদের, নির্বাচিত যারা বিধায়ক, সেই বিধায়কদের ভোটে তারা নির্বাচিত হন। ক্লিয়ার? এইবার আমরা আসব
যে কারা রাজ্যসভার সদস্য হতে পারেন, অর্থাৎ রাজ্যসভার সদস্যদের যোগ্যতা। প্রথমেই বলি যে রাজ্যসভার সদস্য হতে গেলে তাকে প্রথম যেটা শর্ত, ভারতের নাগরিক হতে হবে। 2, তাকে অন্ততপক্ষে 30 বছর বয়স হতে হবে। 30 বছর বয়স হতে হবে। 3 নম্বর কি, অন্য কোনো লাভজনক পদে থাকলে চলবে না। আর কি, আর হচ্ছে পার্লামেন্ট আইন করে যে যোগ্যতা নির্ধারণ করে দেবে, যে বলল আইন করে যে রাজ্যসভার সদস্য হতে গেলে এই 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 যোগ্যতাগুলো লাগবে, তাহলে সেই যোগ্যতাগুলো যদি আমার থাকে তবেই আমি এলিজেবল ফর দ্যাট, অর্থাৎ ফর রাজ্যসভার সদস্য। ক্লিয়ার? তাহলে 4 নম্বর কি বললাম, পার্লামেন্ট যে আইন রচনা করবে তার ভিত্তিতে, মানে যে আইন রচনা করবে যে এই কন্ডিশনগুলো থাকলে বা এই যোগ্যতাগুলো থাকলে সে রাজ্যসভার সদস্য হতে পারবে, তাহলে সেটা দরকার। আর যদি কোর্ট আদালত কোনো ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করে বা বিকৃত মস্তিষ্ক ঘোষণা করে, তাহলে তারা রাজ্যসভার সদস্য হতে পারবে না। তাহলে কারা হতে পারবে বললাম, ভারতের নাগরিক হতে হবে, অন্ততপক্ষে 30 বছর বয়স্ক হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে যে পার্লামেন্ট যে আইন প্রণয়ন করে যোগ্যতা স্থির করবে সেই যোগ্যতার মাপকাঠিতে তাকে সফল হতে হবে। তাহলে এই 3টে প্যারামিটার থাকলে তিনি রাজ্যসভার সদস্য হতে পারবেন। আর কি কি হলে পারবেন না, মানে কি কি থাকলে বা মানে কেন তিনি হতে পারবেন না, এটা যদি বলি তাহলে হবে যে তিনি যদি অন্য কোনো লাভজনক পদে থাকেন তাহলে রাজ্যসভার সদস্য হতে পারবেন না, তিনি যদি দেউলিয়া হন তাহলে হতে পারবেন না, তিনি যদি বিকৃত মস্তিষ্ক হন তাহলে হতে পারবেন না। তাহলে এই গেল তোমার যে রাজ্যসভার সদস্যদের যোগ্যতা। এবার চলে আসি কার্যকালের মেয়াদ। রাজ্যসভার কার্যকালের মেয়াদ, যদি আমি বলি রাজ্যসভার কার্যকালের মেয়াদ, তাহলে প্রথমেই বলবো যে রাজ্যসভা হলো একটি স্থায়ী কক্ষ। রাজ্যসভা কখনোই সম্পূর্ণ ভেঙে যায় না। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর, কিন্তু রাজ্যসভা কখনোই সম্পূর্ণভাবে ভেঙে যায় না। ঠিক আছে? তাহলে কি বলবো এই প্রেক্ষিতে, যে রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, কখনোই সম্পূর্ণরূপে ভেঙে যায় না। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। যারা অবসর গ্রহণ করেন সেই স্থানে আবার নির্বাচন হয় এবং নবনির্বাচিত সদস্যরা রাজ্যসভায় যোগদান করেন। এখানে একটা কথা বলবো, যারা অবসর গ্রহণ করলেন তাদের মধ্যেও অনেকে আবার আসতে পারেন, তাতে কোনো বাধা নেই। হ্যাঁ, যে কথাটা বলছিলাম তখন বললাম যে বলতে বলতে বলবো যে 8 জন নির্বাচিত হবে, মানে একটা ব্যালট পেপারে 8 জন থাকবে। কেন বললাম যেটা সম্ভব নয়, এবার আসি। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। তা সেখানে আমি দেখবো ধরো পশ্চিমবাংলার নিরিখেই হয়তো দেখা গেল যে প্রতি 2 বছর অন্তর 3টে আসন ফাঁকা হচ্ছে কি 2টো আসন ফাঁকা হচ্ছে, তাহলে সেই 2টো আসনই তখন কিন্তু ভোট হবে, 8টা কিন্তু নয়। বুঝতে পারা গেল? এই জন্যই বলেছিলাম যে 8টা কোনোভাবেই নয়, তার কম হবে। আমি এটা উদাহরণের জন্য বলেছি। ক্লিয়ার সবার? নিশ্চয়ই ক্লিয়ার।
তো এই হচ্ছে ব্যাপার যে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য, 1/3, 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং সেই জায়গায় কারা আসবেন? সেই জায়গায় নতুন অর্থাৎ নবনির্বাচিত সদস্যরা রাজ্যসভায় সদস্য হবেন। হয়ে গেল। এবার আমরা বলি যে এই যে অধিবেশন, রাজ্যসভার অধিবেশন, রাজ্যসভার চেয়ারম্যান কেন? রাজ্যসভার চেয়ারম্যান হলেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান, তিনি কিন্তু রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন। ঠিক আছে, অর্থাৎ সভাপতিত্ব করেন। এখানে একটা কথা আমাকে বলতেই হবে যে আমি আগেই বলেছি যে রাষ্ট্রপতি হচ্ছেন পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। তাহলে রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার যে কোনো অধিবেশন তিনি আহ্বান করতে পারেন, তিনি স্থগিত রাখতে পারেন, আবার তিনি অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে পারেন। আর কি করতে পারেন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি রাজ্যসভার মানে অধিবেশনে মেসেজ পাঠাতে পারেন, তার বাণী পাঠাতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে রাষ্ট্রপতির কাজ। আর একটা কাজ রাষ্ট্রপতির আছে, তিনি 6 মাস অন্তর কিন্তু অধিবেশন আহ্বান করবেন। এটা করতে তিনি বাধ্য। কেন বাধ্য? যে আমরা জানি যে বছরে 2 বার অধিবেশন আহুত হয়, অর্থাৎ বছরে 2 বার অধিবেশন বসে। একটাকে বলে শীতকালীন অধিবেশন আর একটাকে বলে বাদল অধিবেশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই যতগুলো জিনিস বললাম যে রাজ্যসভা কি, রাজ্যসভার সদস্যরা কিভাবে নির্বাচিত হন, রাজ্যসভার সদস্য হলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, রাজ্যসভার কার্যকালের মেয়াদ এবং রাজ্যসভার অধিবেশন, এই সমস্ত জিনিস নিয়ে কি গঠিত হলো? এটা হলো আমার রাজ্যসভার গঠন বর্ণনা করা হলো। ক্লিয়ার? এবার আসি যে রাজ্যসভার কাজ। রাজ্যসভার কাজ এটা যদি আমি বলি তাহলে বলবো প্রথমেই যে রাজ্যসভার কাজ হলো আইন প্রণয়ন করা। কি বললাম? আইন প্রণয়ন করা। আর কি? সরকারকে নিয়ন্ত্রণ করা, অপসারণের ক্ষমতা, সংবিধান সংশোধন করা, জরুরি অবস্থা, লোকসভা অপেক্ষা বেশি ক্ষমতা কোন কোন জায়গায় সেগুলো, এই যে ভূমিকাগুলো আছে, তো এইগুলো সবটাই হচ্ছে রাজ্যসভার কাজ, ক্ষমতা বা ভূমিকা। এটা আমরা আলোচনা করব একসঙ্গে লোকসভার সঙ্গে, কারণ আমরা এখন লোকসভার কাজ বলবো তখন দেখবো যে এইগুলো সবই কিন্তু লোকসভাতেও রয়েছে। তাহলে আমরা বেসিক্যালি একসঙ্গে রাজ্যসভা এবং লোকসভার কাজটা আলোচনা করব। তাহলে এখন আমি কি করব? এখন যেটা করব সেটা হলো লোকসভার গঠন। রাজ্যসভার গঠন হলো যে রাজ্যসভা আমাদের কিভাবে গঠিত হয়। এবার আমরা আসব লোকসভার গঠনে। তাহলে লোকসভা কি? প্রথমেই আমরা বলবো যে লোকসভা কি। তাহলে আমরা যেমন ব্রিটেনের কমন সভা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভা বা কক্ষ, ঠিক তেমনি ভারতবর্ষে হচ্ছে লোকসভা, অর্থাৎ পার্লামেন্টের নিম্নকক্ষ। পার্লামেন্টের নিম্নকক্ষ কিন্তু এটাই হচ্ছে, যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী, এই লোকসভাই হচ্ছে প্রকৃত ক্ষমতার অধিকারী, বা কি বলবো, পার্লামেন্টের 2টি কক্ষের মধ্যে লোকসভা কিন্তু বেশি ক্ষমতার অধিকারী। এর কারণ হিসেবে বলা হয় যে গণতন্ত্রের প্রতিভূ, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে লোকসভার সদস্যরা নির্বাচিত হন, অর্থাৎ সার্বজনীন ভোটাধিকার, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কি হয়? লোকসভার সদস্যরা নির্বাচিত হন 5 বছরের জন্য। যাই হোক, মূল সংবিধানে আমরা দেখেছি কি? মূল সংবিধানে দেখেছি যে
525 জন সদস্য। মূল সংবিধান বলতে 1950 সালের সংবিধান। তাহলে 1950 সালে আমরা দেখেছি যে 525 জন সদস্য। 1973 সালে 31তম সংবিধান সংশোধন অনুযায়ী ভারতে লোকসভার সদস্য বৃদ্ধি হয়ে হয় কত? 545 জন। 525 থেকে হয় কত? 545 জন। এবং আরো দেখি যে তোমার 1987 সালে সেটা বৃদ্ধি হয়ে কত হয়? 550 জন। এর সঙ্গে আছে রাষ্ট্রপতি মনোনীত 2 জন ইঙ্গো ভারতীয় সদস্য, অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, ইঙ্গো ভারতীয় বলতে যাদের বাবা মায়ের মধ্যে যে কোনো একজন ইংরেজ বা ইংরেজের বংশোদ্ভূত। তো সেই রকম এখনো ভারতবর্ষে আছেন লোকজন। তো সেখানে তিনি মনে করলে 2 জন ইঙ্গো ভারতীয় সদস্য তিনি নিযুক্ত করতে পারেন। সেটা কিন্তু মনোনীত, নমিনেটেড, নট ইলেক্টেড। তাহলে এখন কি বলবো আমরা? লোকসভার সদস্য হচ্ছে 552 জন। কিন্তু আর এটা একটা কথা বলি, 2001 সালে তোমার 84তম সংবিধান সংশোধনে বলা হয়েছে যে 2026 সাল পর্যন্ত এই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। রাজ্যসভার ক্ষেত্রেও আমি হয়তো করেছি, ওভারল্যাপ করে গেছি। রাজ্যসভার ক্ষেত্রেও সেই সেম একই জিনিস, যে 2026 পর্যন্ত এই সংখ্যাটা যেমন 250 আছে, সেই 250টা অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড। ঠিক তেমনি লোকসভারও 552 জন, এই সংখ্যাটা 2026 সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তো এটা হচ্ছে 84তম সংবিধান সংশোধনের কথা 2001 সালে। এখন এবার আমরা কি আসবো? তাহলে লোকসভা কি আমরা বললাম, এবার আসবো যে লোকসভায় কত ধরনের সদস্য থাকে। লোকসভায় 3 ধরনের সদস্য থাকে। এক হচ্ছে এই যে আমাদের বিভিন্ন অঙ্গরাজ্যগুলো আছে, সেই অঙ্গরাজ্য সমূহের জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্য, অর্থাৎ সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সদস্য, সেই সংখ্যা হচ্ছে 530 জন। যে আমাদের 29টি অঙ্গরাজ্য আছে, এই যে আমাদের লোকসভার ভোট হয় না, সেই লোকসভার ভোট দিয়ে আমরা সেই ভোটে যারা জয়লাভ করে তারা হন নির্বাচিত সদস্য, যাকে আমরা বলি এমপি, মেম্বার অফ পার্লিয়ামেন্ট, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি সাংসদ। তাহলে এটা হচ্ছে 530 জন। কোত্থেকে আসছে? ভারতের অঙ্গরাজ্য সমূহ থেকে নির্বাচিত, প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্য। আর 20 জন কোত্থেকে আসছে? কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে এবং জাতীয় রাজধানী অঞ্চল মানে দিল্লি, এখান থেকে আসছে 20 জন। আর 3 নম্বর রাষ্ট্রপতি মনোনীত 2 জন। তাহলে কত হলো? 530 প্লাস 20 প্লাস 2 সমান 552 জন। তাই লোকসভায় এই 3 ক্যাটাগরি, 3 ধরনের কিন্তু আমাদের সদস্য আছে। এরপরের প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে নির্বাচিত হয়? খুব সিম্পল, যে জনগণের দ্বারা সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে ওপেন ব্যালটের মাধ্যমে, তাই তো, একদম প্রত্যক্ষভাবে জনগণের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রতি 5 বছরের জন্য লোকসভার সদস্য নির্বাচিত হন। এক কথা হয়ে গেল। এইখানে কিন্তু একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব নয়, এখানে হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে। ক্লিয়ার? এবার যোগ্যতা।
ভারতের সংবিধানের 84 নম্বর ধারায় 84 নম্বর ধারায় লোকসভার সদস্যদের যোগ্যতার কথা বলা হয়েছে। তাতে কি বলা হয়েছে? প্রথম হচ্ছে ভারতের নাগরিক হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন, ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর, কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। রাজ্যসভায় যেমন 30 বছর 30 ইয়ার্স, এখানে হচ্ছে 25 ইয়ার্স, অর্থাৎ 25 বছর বয়স্ক হতে হবে। আর 3 নম্বর, পার্লামেন্ট প্রণীত আইন অনুযায়ী যে যোগ্যতা নির্ধারণ করে দেবে সেই যোগ্যতা থাকতে হবে। এই 3টে জিনিস থাকলে তুমি লোকসভার সদস্য হওয়ার যোগ্য। এবার তোমার ভোট হবে, যদি তুমি ভোটে জয়লাভ করো তাহলে তুমি সাংসদ হবে বা লোকসভার সদস্য হবে। আর হতে পারবে না কেন? যদি তুমি ওই রাজ্যসভার মতোই কেন্দ্র বা রাজ্য আইনসভার কোনো পদ দখল করে থাকো তাহলে হতে পারবে না। যদি তোমাকে আদালত ঘোষণা করে যে তুমি দেউলিয়া বা তুমি বিকৃত মস্তিষ্ক, তাহলে তুমি লোকসভার সদস্য হতে পারবে না। এই গেল। এবার হচ্ছে কার্যকালের মেয়াদ। লোকসভার কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছর। 5 বছর পরে লোকসভা সম্পূর্ণ ভেঙে যায়, আবার নতুন করে ইলেকশন হয়, লোকসভার ভোট হয়, নির্বাচন হয় এবং আবার লোকসভা গঠিত হয়। ঠিক আছে? এইখানে একটা কথা তোমাদের ইতিহাস বলে রাখি। সম্ভবত 1976, সম্ভবত কেন একদম রাইট, 1976 সালে 42তম সংবিধান সংশোধন করা হয়েছিল। তো এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 1 বছর বাড়িয়ে 6 বছর করা হয়েছিল। 5 বছরের জায়গায় 6 বছর করা হয়েছিল। এটা কিন্তু প্রশ্ন আসে যে কততম সংবিধান সংশোধনে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছরের জায়গায় 6 বছর করা হয়েছিল? উত্তর হচ্ছে 1976 সালের 42তম সংবিধান সংশোধন। কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধন অনুযায়ী ওই পূর্বেকার ব্যবস্থায় কিন্তু পুনর্বহাল করা হয়, অর্থাৎ তোমার ওই 5 বছরই করা হয়। এবার আসি অধিবেশন। রাজ্যসভায় যেমন লোকসভায় তো ঠিক তাই, যে লোকসভার অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, স্থগিত রাখতে পারেন রাষ্ট্রপতি এবং সমাপ্তি ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। এবং তিনি লোকসভায় মেসেজ পাঠাতে পারেন, বাণী পাঠাতে পারেন এবং তিনি বছরে 2 বার লোকসভার অধিবেশন কিন্তু আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি। ঠিক আছে? এই হচ্ছে তোমার লোকসভার গঠন। আমি রাজ্যসভার গঠন বললাম এবং লোকসভার গঠন তোমাদের বললাম। এইবার তোমাদের আরেকটা কথা ছোট্ট করে বলি, যে এই যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে 5 বছরের জায়গায় 6 বছর করা হয়েছিল এবং 1978 সালের 44তম সংবিধান সংশোধনে ওই পুনর্ব্যবস্থা মানে পূর্বেকার যে ব্যবস্থা, অর্থাৎ 5 বছরই আবার পুনর্বহাল করা হয়েছিল, যে আবার ওইটাকে বাতিল করে 5 বছরই করা হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখেছি কোনো বার হয়তো 6 বছর হতে পারে। কেন? যদি সেই সময় জরুরি অবস্থা ঘোষিত হয় তাহলে জরুরি অবস্থার কারণে কিন্তু 6 মাস কিংবা 1 বছর বেড়ে যেতে পারে। আবার কখনো 5 বছরের জায়গায় 4.5 বছর বা 4 বছর কমেও যেতে পারে। তো এইটাই হচ্ছে আমার বলার। তাহলে আমার আজকে যেটা আলোচনা হলো এখন পর্যন্ত রাজ্যসভার গঠন এবং লোকসভার গঠন। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে লোকসভা এবং রাজ্যসভার যে কাজ সেটাকে আমরা একসঙ্গে পার্লামেন্টের কাজ হিসেবে বর্ণনা করলে আমাদের বোধহয় সুবিধা হবে। ঠিক আছে?